বাংলাদেশের একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে জমির পরিমাণ কমে আসছে এবং অল্প জমি থেকে বেশি পরিমাণ ফসল উৎপাদনটা করতে হবে। তো ফসল উৎপাদনটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য সঠিক যন্ত্রপাতির ব্যবহার দরকার। শুধু ভালো বীজ, সার, পানি বা ঔষধ ব্যবহারের ফলে ফসল উৎপাদনের জন্য যথেষ্ট নয়। পাশাপাশি কৃষি যন্ত্রপাতির দরকার। কৃষি যন্ত্রপাতির ব্যবহার যত সঠিক হবে ফসল উৎপাদন তত ভালো হবে। এরপর হচ্ছে জমিতে ফসল জন্মাতে যন্ত্রপাতির ব্যবহার শুধু এখন নয়, প্রাচীন যুগে ছিল। তখন কাঠের, হাড়ের বা পাথরের চোখা যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে আগাছা পরিষ্কার করে ফসলের বীজ বপন করা হতো। যদি প্রশ্ন হয় যে আগের দিনে বা প্রাচীনকালে কিভাবে ফসলের বীজ বপন করা হতো, তখন উত্তরটা হবে কাঠের, হাড়ের বা পাথরের চোখা যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে আগাছা পরিষ্কার করে ফসলের বীজ বপন হতো। এই লাইনটা তাহলে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লাইন, কারণ সৃজনশীল প্রশ্ন হচ্ছে বই থেকে যে হুবহু বইয়ের পিছনে যে সৃজনশীলগুলো আছে সেগুলো যে পরীক্ষায় চলে আসবে তা কিন্তু নয়। তো সৃজনশীল এবং এমসিকিউ যখন বই থেকে আসবে তখন মেইন বইটা যদি আমরা পড়ি তাহলে ভালোভাবে দিতে পারবো, আনসার করতে পারবো। এরপর ক্রমান্বয়ে মানুষ ফসল উৎপাদনের কাজে গরু, মহিষ, গুঁড়া যান্ত্রিক শক্তি ব্যবহার করতে লাঙ্গল, কৃষিকাজ বেঁধে এবং ফসল বেঁধে যন্ত্রপাতির ব্যবহারও ভিন্ন ভিন্ন। ফসল উৎপাদনে কৃষিকাজগুলো হলো, তাহলে আমরা এটা একটু মার্ক করি। ফসল উৎপাদনে কৃষিকাজগুলো হলো জমি চাষ, বীজ বপন, চারা রোপণ, সার প্রয়োগ, আগাছা দমন, পোকামাকড় রোগ দমন, পানি সেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই ও ঝাড়াই করা, শুকানো ও গোলাজাত করা। প্রত্যেকটি কাজের সাথেই যন্ত্রের ব্যবহার রয়েছে। যেসব যন্ত্র দ্বারা জমি চাষ, বীজ বপন, আগাছা দমন, পোকামাকড় দমন, পানি সেচ দেওয়া হয়, ফসল তোলা, মাড়াই ঝাড়াই করা, সেগুলোই কৃষি যন্ত্রপাতি। তাহলে আমরা কৃষি যন্ত্রপাতির সংখ্যাটা এই জায়গা থেকে পেয়ে গেলাম। এই জায়গা থেকে আমরা সংখ্যা কী পেলাম, যেসব যন্ত্র দ্বারা জমি চাষ, বীজ বপন, আগাছা দমন, পোকামাকড় দমন, পানি সেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই ঝাড়াই করা হয়, সেগুলো হচ্ছে কৃষি যন্ত্রপাতি। তো কৃষি যন্ত্রপাতির কিছু হস্তচালিত আবার কিছু শক্তিচালিত। কৃষি যন্ত্রপাতি কিছু আছে যেগুলো হাত দিয়ে করা হয়, আর কিছু আছে যেগুলো যান্ত্রিক শক্তি দিয়ে চালানো হয়। তো কাজ একই আমাদের মধ্যে এখানে দেওয়া আছে। তোমার এলাকায় যে কৃষিকাজগুলো হয় তার লক্ষ্য করে এবং কাজগুলোর তালিকা তৈরি করো। অর্থাৎ তোমার এলাকায় যে কৃষিকাজগুলো হয় তার লক্ষ্য করে এবং কাজগুলোর তালিকা তৈরি করো। তারপর তোমার পাঠে উল্লেখিত কাজগুলোর সাথে মিলাও এবং উল্লেখিত কাজের সাথে তোমার অধ্যায়ের যেগুলো পড়েছ সেগুলোর সাথে একটু মিলকরণ করতে হবে। তারপর হচ্ছে কোন কাজের জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার একটা তালিকা তৈরি করো এবং উপস্থাপন করো। তো এরপরে আমরা চলে আসছি পার্ট 4-এ। পার্ট 4 হচ্ছে হস্তচালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার। তো হস্তচালিত কৃষি যন্ত্রপাতিগুলো কালক্রমে উন্নত করা হয়। নিজে হস্তচালিত কৃষি যন্ত্রপাতির কয়েকটি ব্যবহার উল্লেখ করা হলো। তাহলে বাড়ি লাঙ্গল হচ্ছে আমাদের প্রথম। পুরো জমি প্রস্তুত করার জন্য দেশি লাঙ্গলের চেয়ে অর্ধেক সময়ের প্রয়োজন হয়। প্রথম চাষে কোনো জমি চাষ ছাড়া থাকে না। এর সুবিধা, বাড়ি লাঙ্গল মাটি কেটে উল্টে দেয় এবং চাষের গভীরতা ও প্রশস্ততা দেশি লাঙ্গলের চেয়ে বেশি। শুকনা ও ভেজা উভয় প্রকার জমি চাষ করা যায়। আমরা চিত্রে এটা দেখতে পেলাম, এটা বাড়ি লাঙ্গল। এরপর হচ্ছে মোল্ডবোর্ড লাঙ্গল। তাহলে লাঙ্গলের একটা প্রকার, প্রথমটা হচ্ছে বাড়ি লাঙ্গল, এরপর একটা হচ্ছে মোল্ডবোর্ড লাঙ্গল। মোল্ডবোর্ড লাঙ্গল দেশি লাঙ্গলের চেয়ে অধিকতর কার্যকর। সুবিধা হচ্ছে এই লাঙ্গলের সকল অংশই লোহার তৈরি। এই লাঙ্গল জমির মাটিকে আয়তাকার টুকরো করে এবং উল্টো করে দেয়। অর্থাৎ কোন লাঙ্গল জমির মাটিকে আয়তাকার টুকরা করে, তাহলে সেটা হচ্ছে মোল্ডবোর্ড লাঙ্গল। এই যে চিত্রটা হচ্ছে আমাদের মোল্ডবোর্ড লাঙ্গল। বাড়ি বীজ বপন যন্ত্র। তাহলে বাড়ি বীজ বপন যন্ত্র, এটি একটি হাতে চালিত বীজ বপন যন্ত্রের সুবিধা, বীজ ঠিক দূরত্বে এবং গভীরতায় বপন করা যায়। এর দ্বারা বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় এবং বীজের পরিমাণও কম লাগে। তাহলে ওষুধ ছিটানো যন্ত্র, যেটাকে আমরা সচরাচর দেখতে পাই, বিভিন্ন ভিডিওতেও দেখতে পাই আমরা, টেলিভিশনে অথবা ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে কৃষকরা স্প্রে করছে অথবা অনেকে সরাসরি দেখাচ্ছে। এটার নাম হচ্ছে ন্যাপসেক স্প্রেয়ার। স্প্রেয়ারের ফলে রোগ ও পোকা দমনের কাজে ব্যবহার করা হয়। এতে পানি মিশ্রিত ঔষধ ভর্তি করে ট্রিগারের সাহায্যে নির্দিষ্ট উচ্চতায় ছিটানো, এবং স্প্রেয়ারের প্রধান অংশ হচ্ছে 4টা, প্রধান অংশ হচ্ছে 5টা। প্রথমটা হচ্ছে নজল, পরেরটা হচ্ছে ট্রিগার, 3 নম্বর হচ্ছে পাম্প করার বাল্ব, 4 নম্বর ব্যারেল, 5 নম্বর হচ্ছে ঔষধ ছিটানোর নল। তো প্যাডেল থ্রেশার আমাদের পরের টপিক। এটি একটি উন্নত হস্তচালিত ধান, গম বা মাড়াই যন্ত্র।
এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাইনযুক্ত একটি ড্রাম, ড্রামের সাথে যুক্ত একটি প্যাডেল। প্যাডেলের সাহায্যে ড্রামটিতে ঘূর্ণন সৃষ্টি করা হয় এবং যাতে ফসলের শীষ রাখলে টাইনের আঘাতে শস্য মাড়াই হয়। এটি ধান বা গম মাড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। তাহলে প্যাডেল থ্রেশারটা কি? ধান ও গম মাড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি। এই যে চিত্র, এটা প্যাডেল থ্রেশার। তারপর হচ্ছে বাড়ি পাম্প। বাড়ি একটি লো লিফট পাম্প। বাড়ি পাম্প একটি লো লিফট পাম্প। লো মানে হচ্ছে নিচে আর কি, যেটা রাখা হয়, লো লিফট পাম্প। স্থানীয়ভাবে তৈরি করা যায়। এটি আধুনিক সেচ প্রযুক্তি। এর সুবিধা হচ্ছে অনেক বেশি পানি উঠানো যায়। এটা দিয়ে মাটির নিচ এবং উপর থেকে পানি উঠানো যায়। তো কাজ হচ্ছে, আমাদের পরে একটা কাজ দেওয়া আছে, তোমার বাড়িতে যাও, দেখো হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতিগুলো কৃষকেরা ব্যবহার করছে কিনা। যদি করে তবে সেগুলো ব্যবহারের সুবিধা খাতায় লিখো। এরপরে হচ্ছে আমরা 16 পৃষ্ঠার মধ্যে আসি। 16 পৃষ্ঠায় শেষ পার্ট 5 হচ্ছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার। কৃষিকাজকে আরও সহজ করার জন্য শক্তিচালিত নানা যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে। নিচে কয়েকটি যন্ত্রপাতির উল্লেখ করা হলো। পাওয়ার টিলার, যেটা আমরা সচরাচর দেখতে পাই কৃষি জমির মধ্যে। পাওয়ার টিলার এর উল্লেখযোগ্য অংশ হচ্ছে ঘূর্ণি লাঙ্গল। তাহলে পাওয়ার টিলারের উল্লেখযোগ্য অংশ হচ্ছে আমাদের ঘূর্ণি লাঙ্গল। ঘূর্ণি লাঙ্গলটা হচ্ছে পাওয়ার টিলারের উল্লেখযোগ্য অংশ। চাষের সময় লাঙ্গলটি প্রচণ্ড গতিতে ঘুরে আর তাতে গভীরভাবে জমি চাষ হয়। এতে মাটি ঝুরঝুরে হয় এবং আগাছা ধ্বংস হয়। ঘূর্ণি লাঙ্গল চালাতে সুবিধা হলো এর সাথে চাকতি বা ফালি লাঙ্গল বা রোটারি লাঙ্গল ইত্যাদি ব্যবহার করা যায়। পাওয়ার টিলার দ্বারা দ্রুত ও গভীরভাবে জমি চাষ করা যায়। এরপর হচ্ছে আমাদের বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র। তাহলে স্থানীয়ভাবে এটি তৈরি করা যায়। বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র ব্যবহারে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায়। এক হচ্ছে ঘরের ভিতর খারাপ আবহাওয়া ব্যবহার করা যায়। 2 হচ্ছে অল্প সময়ে অল্প খরচে ঝাড়াই ও পরিষ্কার করা যায়। 3 এটা চালানো সহজ। তারপর হচ্ছে আমরা সচরাচর যে সেচ পাম্প যেটা পাই, সেন্ট্রিফিউগাল পাম্প। তাহলে এটি শক্তিচালিত সেচ যন্ত্র। এর সাহায্যে লো লিফট পাম্প ও গভীর নলকূপ চালানো যায়। তাহলে সেন্ট্রিফিউগাল পাম্প দ্বারা কি চালানো যায়? লো লিফট পাম্প ও গভীর নলকূপ। আর লো লিফট পাম্প দ্বারা নদী বা খাল বিল হতে অগভীর বা গভীর নলকূপ দ্বারা মাটির নিচ থেকে পানি উত্তোলন করে ফসলের মাঠে সেচ দেওয়া হয়। সেন্ট্রিফিউগাল পাম্পের সুবিধা হচ্ছে সহজে পানি তুলে সেচ দেওয়া যায়, অশ্ব শক্তির মাথায় পানি ওঠে এবং প্রয়োজন অনুযায়ী চালানো যায়। তারপর হচ্ছে আমার বাড়ি শস্য মাড়াই যন্ত্র। বাড়ি শস্য মাড়াই যন্ত্র একটি আধুনিক যন্ত্রপাতি, মাড়াই প্রযুক্তি। এটা আমরা দেখে থাকি এই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, যে এর সাহায্যে চাষ করা হয়। তো এখন আমাদের এই যে বাড়ি শস্য আছে, যেটা বাড়ি শস্য মাড়াই যন্ত্র। তো বাড়ি শস্য মাড়াই যন্ত্রতে আমরা এখান থেকে বাড়ি শস্য মাড়াই যন্ত্র দিয়ে ধান, গম, ডাল মাড়াই করা হয়। কম আর্দ্রতায় ফসল হলে যন্ত্রটি ভালো কাজ করে। এরপর আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে। কাজ হচ্ছে কৃষকেরা যেসব শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন তার একটা তালিকা তৈরি করো। কোনো যন্ত্রপাতির নাম কি, কোন যন্ত্রপাতির নাম এই পাঠে উল্লেখ করা হয়নি তা লেখো। এটা তোমরা নিজেরা করে নেবে। তারপর হচ্ছে সহজলভ্য কৃষি প্রযুক্তি। তাহলে প্রথম হচ্ছে পার্ট 6 এর মধ্যে দেওয়া আছে ভালো বীজ বাছাই করুন। এই টপিকসটা আমাদের ইম্পর্টেন্ট, এটা সবাই বইয়ের মধ্যে দাগ দিয়ে নিবে। তো ভালো বীজ ভালো ফলন, অর্থাৎ গুণগত মানসম্পন্ন বীজ থেকে ভালো ফসল জন্মে। প্রবাদ আছে, সুবংশের সুসন্তান সুধীজনে কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। তাহলে সুবংশের সুসন্তান সুধীজনে কয়, তো ভালো বংশে ভালো সন্তান হবে আর ভালো বীজে ভালো ফসল হবে, এটাই বোঝানো হচ্ছে এখানে। তাহলে ফসল উৎপাদনে ভালো বীজের গুরুত্ব অপরিসীম। অনেক সময় ভালো বা উন্নত জাতের বীজ হলেও নানা কারণে বীজ ভালো হয় না। বীজে অনেক কিছু থাকতে পারে যা উন্নত বীজকেও নির্গুণ করে দেয়। তাহলে ভালো বীজের বৈশিষ্ট্য, তাহলে এই টপিকসটা আমাদের ভালো করে জানতে হবে, ভালো বীজের বৈশিষ্ট্য। তাহলে প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষার মধ্যে যে ভালো বীজের বৈশিষ্ট্য কোনগুলো। তাহলে ভালো বীজের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে অন্য জাতের মিশ্রণ মুক্ত থাকবে, অর্থাৎ অন্য জাতের বীজের কোনো মিশ্রণ থাকবে না। 2 নম্বর হচ্ছে বীজ পরিষ্কার ও পুষ্ট হবে। 3 হচ্ছে বীজের রং স্বাভাবিক হবে। 4 হচ্ছে বীজ দাগমুক্ত, পোকা হাওয়া বা ভাঙ্গা হবে না। 5 নম্বর ইট পাথরের কণা আগাছা থেকে বীজমুক্ত হবে। 6 নম্বর বীজ অঙ্কুরোদ্গম শতকরা হার কমপক্ষে 80% হবে। ভালো বীজ পেতে হলে নিরোগ ও পোকামুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে। ভালো ফসল কাটার পর পরিচ্ছন্নভাবে মাড়াই ঝাড়াই করে বীজকে অন্য জাতের বীজ, ইট পাথরকণা, আগাছার বীজ, ছিটা ইত্যাদি থেকে মুক্ত করতে হবে। তারপরেও বীজে ভেজাল থাকতে পারে, তাই বীজ বাছাই করা একান্ত প্রয়োজন।
বীজ বাছাইকরণের পদ্ধতি, তাহলে বীজ বাছাইকরণের যে কয়টা পদ্ধতি আছে সেটা আমাদের জানতে হবে। তো বীজ বাছাইয়ের পদ্ধতি, প্রথমটা হচ্ছে বীজ বাছাইয়ের উপকরণ নির্বাচন, তাহলে আর পরেরটা হচ্ছে বীজের পরিমাণ, গ হচ্ছে কাজের ধাপ। তাহলে বীজ বাছাইয়ের উপকরণ হচ্ছে একটি চিমটা, একটি আতস, একটা সাদা কাগজ, একটা ছোটো নিক্তি। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ফসলের বীজ। আর বীজের পরিমাণ হচ্ছে ছোটো বীজ 10 গ্রাম, মাঝারি বীজ 50 গ্রাম, ধান বা গম আকারের বীজ 100 গ্রাম। তো কাজের ধাপ হচ্ছে 100 গ্রাম ধানের বীজ গুনে নাও, অর্থাৎ 100 গ্রাম আমাদের মেপে নিতে হবে। সাদা কাগজে ধানের বীজগুলো রাখো, বীজগুলোতে নিম্নলিখিত বস্তু অপসারণ করো: অন্য জাতের বীজ, ভাঙা বা খাওয়া বীজ, পোকা খাওয়া বীজ, অপুষ্ট বীজ, আগাছার বীজ, জড় পদার্থ। এরপর হচ্ছে 4 নাম্বার, এখন বাছাইকৃত বীজ ও বস্তু আলাদাভাবে ওজন করা এবং বাছাইকৃত বীজের শতকরা হার বের করা। সূত্রটা হচ্ছে বাছাইকৃত বীজের শতকরা হার বীজের বপন থেকে অপসারিত বস্তুর ওজন বিয়োগ করলে তারপর সেই বিয়োগকৃত মানকে মোট বীজের ওজন দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ, অর্থাৎ বাছাইকৃত বীজের শতকরা হার সমান মোট বীজের ওজন বিয়োগ অপসারিত বস্তুর ওজন ভাগ মোট বীজের ওজন গুণ 100। বাছাইকৃত বীজের শতকরা হার যত বেশি হবে বীজ তত ভালো হবে, অর্থাৎ বীজ তত বিশুদ্ধ হবে। এভাবে আমরা বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করে ভালো বীজ চিনতে পারি। কাঁচা ঘাস সংরক্ষণ, এরপরের টপিকসটা হচ্ছে কাঁচা ঘাস সংরক্ষণ, যেটা গবাদি পশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা ঘাস সংরক্ষণ করে রাখা। তাহলে শুকনা মৌসুমে গোখাদ্যের অভাব ঘটে, তাই বর্ষাকালে যখন ঘাস প্রচুর জন্মে তখনই শুকনা মৌসুমের জন্য গোখাদ্যের ব্যবস্থা করতে হয়, এজন্য কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিকে সাইলেজ বলা হয়, অর্থাৎ কি সাইলেজ কাকে বলে? কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিকে সাইলেজ বলে। এতে ঘাসের পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না। কোনো নির্দিষ্ট স্থানে বা গর্তে ঘাস সংরক্ষণ করা হয় তাকে সাইলোপিট বলে, তাকে বলা হয় সাইলোপিট। অর্থাৎ যে নির্দিষ্ট স্থানে বা গর্তে ঘাস সংরক্ষণ করা হয় তাকে বলা হয় সাইলোপিট। সাইলোপিট বায়ুরোধক অবস্থা তৈরি করতে হয় এবং বায়ুরোধক অবস্থাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। এরপর হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিড কাঁচা ঘাস সংরক্ষণে কাজ করে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে কাঁচা ঘাস সংরক্ষণে কোন অ্যাসিড কাজ করে? তাহলে আমাদের উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কাঁচা ঘাস সংরক্ষণে ল্যাকটিক অ্যাসিড কাজ করে। তাহলে কাঁচা ঘাসের গুরুত্ব অনেক। শীতকালে অনেক স্থানে শীতকালে অনেক স্থানে ঘাসের অভাব দেখা যায়, তখন পশুকে মানসম্মত খাবার প্রদান কষ্টকর হয়, তাই বর্ষাকালে কাঁচা ঘাস সংরক্ষণ করে গবাদি পশুর খাদ্যের অভাব পূরণ করা হয়। অর্থাৎ সাইলেজের গুণাগুণ কাঁচা ঘাসের মতো। তাহলে সাইলেজের গুণাগুণ কাঁচা ঘাসের মতো। কাঁচা ঘাসের গুণসম্পন্ন সাইলেজে গবাদি পশুর দুধ উৎপাদন বাড়ে। যেসব ঘাসে কার্বোহাইড্রেট বেশি থাকে, অর্থাৎ কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা, যেটাকে বাংলায় আমরা জানি। যেসব ঘাসে কার্বোহাইড্রেট বেশি থাকে সেসব ঘাস সাইলেজের জন্য ভালো। তাহলে প্রশ্ন হলো কোন ঘাসগুলো সাইলেজের জন্য ভালো? যেসব ঘাসে কার্বোহাইড্রেট বেশি থাকে সেসব ঘাসগুলো সাইলেজের জন্য ভালো। তাহলে তোমরা এই লাইনটা দাগ দিয়ে রাখো। তারপর হচ্ছে আমার যে কাঁচা ঘাস সংরক্ষণে বা সাইলেজের জন্য উন্নত জাতের কাঁচা ঘাস, যেমন পেরা, উন্নত জাতের এই সাইলেজের জন্য কোন কোন ধরনের, অর্থাৎ যে কোনো ধরনের ঘাসকে তো আর সাইলেজের জন্য ব্যবহার করা যাবে না। যে পেরা, নেপিয়ার, জার্মান, গিনি, ভুট্টা ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে উন্নত জাতের কাঁচা ঘাসের কয়েকটা নাম হচ্ছে পেরা, নেপিয়ার, জার্মান, গিনি, ভুট্টা ইত্যাদি। তবে ভুট্টার সাইলেজ অনেক ভালো। তাহলে আমরা জানতে পারলাম যে কোনটার সাইলেজ অনেক ভালো, ভুট্টার সাইলেজ অনেক ভালো। কাঁচা ধানের খড় ও কাঁচা ধানের খড় ও কাঁচা ঘাস 1:5 মিশিয়ে সাইলেজ তৈরি করা যেতে পারে। সাইলোপিট তৈরির স্থান নির্বাচন এটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন স্থানে সাইলোপিট তৈরি করতে হবে যেখানে বৃষ্টির পানি জমে না থাকে এবং ঘাসের অভাব হয় না। সাইলোপিট কাঁচা পাকা দুই হতে পারে। নিচে কাঁচা পিঠে সাইলেজ তৈরির পদ্ধতি আলোচনা করা হলো। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কিভাবে সাইলেজ তৈরি করা হয় তার পদ্ধতি আলোচনা করা। তাহলে সেটা তোমরা একটু দাগ দিয়ে দাও। কাঁচা ঘাস সংরক্ষণের জন্য প্রথমেই শুকনা ও উঁচু জায়গা নির্বাচন করতে হবে। 2 হচ্ছে নির্ধারিত স্থানে 1 মিটার গভীর, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করতে হবে। 3 হচ্ছে 1 ঘনমিটার একটি গর্তে প্রায় 700 কেজি কাঁচা ঘাস সংরক্ষণ করা যায়।
4 নাম্বার হচ্ছে কাঁচা ঘাসের শতকরা 3 থেকে 4 ভাগ চিটাগুড় মেপে একটি চাড়িতে নিতে হবে। 5 নাম্বার হচ্ছে এরপর চিটাগুড়ের সাথে সমপরিমাণ পানি মিশাতে হবে। 6 নাম্বার হচ্ছে গর্তের তলায় পলিথিন বিছালে ভালো হয়, পলিথিন না বিছালে পুরু করে খড় বিছাতে হবে এবং চারপাশে ঘাস সাজানোর সাথে সাথে খড়ের আস্তরণ দিতে হবে। 7 নাম্বার হচ্ছে এরপর ধাপে ধাপে 700 কেজি কাঁচা ঘাস দিয়ে 20-30 কেজি শুকনা খড় দিতে হবে। 700 কেজি ঘাস নিয়ে 20-30 কেজি শুকনা গুড় দিতে হবে। আর কাঁচা ঘাসের শতকরা 3-4 ভাগ চিটাগুড় মেপে নিতে হবে। 8 নাম্বার হচ্ছে প্রতিটি ঘাসের ধাপে 15 থেকে 20 কেজি চিটাগুড় আর পানির মিশ্রণ সমভাবে ছিটাতে হবে। 9 নাম্বার হচ্ছে এভাবে ধাপে ধাপে ঘাস ও খড় বিছিয়ে ভালোভাবে পা দিয়ে নাড়াতে হবে যাতে বাতাস বেরিয়ে যায়। 10 নাম্বার হচ্ছে ঘাস সাজানো হলে খড়ের আস্তরণ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। 11 নাম্বার সর্বশেষ পলিথিনের উপর 7.5 থেকে 10 সেন্টিমিটার মাটি পুরু করে দিতে হবে। আকালের সময় সংরক্ষিত কাঁচা ঘাস সাইলেজ গরুকে খেতে দিতে হবে। তাহলে আকালটা কোন সময় হয়? অক্টোবর থেকে নভেম্বর মাসে। আর পিঠের একদিক থেকে শুরু করে ক্রমান্বয়ে ঘাস বের করতে হবে। এর স্বাদ গন্ধ ভালো হওয়ায় গবাদি পশুরা এভাবে সংরক্ষিত কাঁচা ঘাস খেতে খুবই পছন্দ করে। এখানে একটা কাজ দেওয়া আছে, উল্লেখিত বর্ণনা মোতাবেক কাঁচা ঘাস সংরক্ষণের জন্য তোমরা দলবদ্ধ হয়ে 50 সেন্টিমিটার গভীর 50 সেন্টিমিটার প্রস্থ এবং 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করো এবং গর্তে কাঁচা ঘাস সংরক্ষণ করো। খাঁচায় মাছ চাষ, আমাদের পার্ট 8 আছে খাঁচায় মাছ চাষ। দেশের জনসংখ্যা বাড়ার কারণে মাছের চাহিদা অনেক বেড়েছে। বিভিন্ন কারণে বাজারে মাছের সরবরাহ কমে যাচ্ছে। মাছের চাহিদা পূরণের জন্য মৎস্য বিশেষজ্ঞরা মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন। অনেক পরামর্শের মধ্যে খাঁচায় মাছ চাষের একটা। তাহলে বর্তমানে মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষের জনপ্রিয়তা বাড়ছে। খাঁচায় মাছের চাষ আমাদের দেশে নতুন হলেও উত্তর আমেরিকায় অনেক আগে থেকেই ব্যবহার করা হচ্ছে। তাহলে কোন জায়গায় অনেক আগে থেকে ব্যবহার করা হচ্ছে? আমাদের দেশে নতুন হলেও উত্তর আমেরিকায়, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশে